হ্যাঁ, শোনো, তোমাদের গাজী আজমলের যে বইটা আছে, মানে এই বইটা আমি দেখাই। এই যে গাজী আজমলের যে বইটা আছে, হ্যাঁ, বইটা খুললে প্রথম অধ্যায়ে শুরুতে কিছু লেখা আছে। শুরুতে দেখবে কিছু লেখা আছে, একদম প্রথম অধ্যায়ে শুরুতে। এই লেখাগুলোর প্রত্যেকটা লাইন কিন্তু আমি পড়াবো, একদম প্রত্যেকটা অক্ষর সহ, মানে প্রত্যেকটা শব্দ সহ পড়াবো। তবে একটা নিয়ম অনুসারে আমি শুরু থেকে পড়ানো শুরু করতেছি না, আমি মাঝখান থেকে পড়ানো শুরু করতেছি। মানে প্রথম পৃষ্ঠার পরে থেকে পড়ানো শুরু করতেছি। আর আমি যদি প্রথম পৃষ্ঠা থেকে পড়াইতে যাই, দেখবা যে তোমরাও বোরিং হয়ে যাবা, আমার পড়াইতেও ভালো লাগবে না। কিছুক্ষণ ক্লাস করার পরে বলবো যে কি ভাইয়া কি পড়াচ্ছেন এগুলা, এগুলো তো কেমন জানি, মনে হয় যেন সমাজ বিজ্ঞান পড়তেছি এরকম। তো এই জন্য প্রথম পৃষ্ঠাটা আমি পড়াচ্ছি না, প্রথম পৃষ্ঠার পরে থেকে আমি শুরু করতেছি। আর প্রথম দিকের পড়াগুলো একদম সোজা, সমাজ বিজ্ঞানের মতো টাইপস, একদম তোমাদেরকে গল্পের মতো করে প্রত্যেকটা লাই আমি বুঝাই বলবো, এগুলো নিয়ে তোমরা টেনশন করবা না। তো আমি মাঝখান থেকে মানে এক পৃষ্ঠা পর থেকে পড়ানো শুরু করতেছি, এক পৃষ্ঠা অথবা 1.5 পৃষ্ঠা পর থেকে। তো আজকে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলা প্রথম অধ্যায়ের সবগুলা, মানে প্রথম অধ্যায়ে আমরা অনেকগুলো পর্ব আছে, সবগুলো পর্বে লাগবে। তো জুলজির আমি আরো একটা ক্লাস নিছি, ওই ক্লাসে আমি একটা টপিক নিয়ে যত বেশি বিস্তারিত আলোচনা করছি, এই ক্লাসে এত বেশি বিস্তারিত আলোচনা করব না, একটু সংক্ষেপে আলোচনা করব। আমি প্রথম ক্লাসের যে ভিডিওটা, সেই ভিডিওটা তোমাদেরকে দিব। তো তোমরা পারলে প্রথম ক্লাসের ভিডিওটা একবার দেখে নিও। আমি কি বুঝাইতে পারছি? প্রথম আজকের ক্লাস তো করবাই, সাথে প্রথম ক্লাসের ভিডিওটা একবার দেখবা। ওকে, সবাই একটু মনোযোগ সহকারে দেখো প্লিজ, একটু মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, দেখো, আজকে আমরা মেনলি কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেমন সিলুম, তারপর হচ্ছে প্রতিসাম্য, প্রতিসাম্য, যেটা নিয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করি নাই, প্রথম জুলজি ক্লাসে আলোচনা করি নাই, কিন্তু আজকে করব। আর এরপর আলোচনা করব হচ্ছে ঘটন মাত্রা, ঘটন মাত্রা। এই তিনটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সবাই একটু খেয়াল করো, তবে বেশিক্ষণ বেশি ডিটেলসে যাব না। প্রথম ক্লাসে যেরকম 2 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি প্রায়, ওই 2 ঘন্টার মতো এত ডিটেলসে পড়াবো না, একটু কম করে পড়াবো, যতটুকু তোমাদের জানা দরকার। প্রথমে আসো সিলুম জিনিসটা কি আসলে। সিলুম টপিকটা প্রথমে আলোচনা করি। এই সিলুম টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই টপিকটা সবাই একটু মনোযোগ সহকারে শিখো। হ্যাঁ, চেষ্টা করব এই টপিকগুলো যদি সংক্ষেপে আলোচনা করে শেষ করতে পারি, তাহলে রক্ত সংবহন নিয়ে একটু আলোচনা করতে। রক্ত সংবহন, একটু লাগে থাকো। ওকে, দেখো, সবাই একটু দেখো। প্রথমে আসি আমরা সিলুম জিনিসটা কি। সিলুম হচ্ছে একটা গহ্বর। সিলুম হচ্ছে একটা গহ্বর। প্রথম কথা হচ্ছে যে গহ্বরে কোনো রক্ত থাকতে পারবে না, যে গহ্বরে কোনো রক্ত থাকতে পারবে না। আমি বলে রাখলাম আগে থেকে, সিলুম হচ্ছে একটা গহ্বর যেখানে কোনো রক্ত থাকতে পারবে না, এবং এটা কিছু শর্ত সাপেক্ষে গহ্বর। তাহলে সিলুম হচ্ছে কিছু শর্ত মেনে গহ্বর, কিছু শর্ত মেনে গহ্বর তৈরি হলে সেটাকে আমরা বলবো সিলুম। লেখা ছোট দেখা যাচ্ছে, সবাই বলতেছো। আহ, কি লেখা কি বোঝা যাচ্ছে না? মানে আর একটু বড় করে লিখবো? জি ভাইয়া, আর একটু বড় করে লিখেন। আচ্ছা, ওকে, দেখো, তাহলে সিলুম মানে হচ্ছে একটা গহ্বর যেটা কিছু সত্য, সত্য সাপেক্ষে গহ্বর। যে কোনো গহ্বর হইলেই তো হবে না। যেমন তোমার মুখবিবর, মুখটাকে হা করলে সেটাও তো একটা গহ্বর, সেটাকে তো সিলুম বলা যাবে না। তাহলে সিলুম হচ্ছে কিছু সত্য সাপেক্ষে গহ্বর। সত্যগুলো কি সেটা একটু বলি। দেখো, সংক্ষেপে বলবো, খেয়াল করো। সেটা হচ্ছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু। বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু মিলে একটা জাইগোট সৃষ্টি হয়, এটা একটা জাইগোট। আমরা যেভাবে হইছি আর কি, হ্যাঁ। তো বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু মিলে একটা জাইগোট তৈরি হয়েছে, ডিম্বাণু মিলে একটা জাইগোট তৈরি হয়েছে। দেখো, এটা হচ্ছে একটা জাইগোট। আচ্ছা, এই জাইগোটটা বারবার বিভাজিত হয়। এ দেখো, জাইগোটটা একটাই কোষ ছিল, সেটা বিভাজিত হয়ে 2টা কোষ হয়ে গেছে। জাইগোটটা বারবার বিভাজিত হয়, তা বিভাজিত হয়ে 2টা থেকে এক সময় 4টা হয়ে গেছে। দেখো, 4টা কোষ হয়ে গেছে।
4টা থেকে একসময় 8টা, 8টা থেকে একসময় 32টা, 32টা থেকে 64টা। একসময় এখানে অনেকগুলো কোষ সৃষ্টি হয়, অনেকগুলো কোষ তৈরি হয়ে যায়। দেখো, তাহলে প্রথমে শুক্রাণু ডিম্বাণু মিলে একটা মাত্র জাইগোট ছিল, একটা মাত্র জাইগোট ছিল, মানে একটা মাত্র কোষ ছিল। সেই কোষটা সেই কোষটা বিভাজিত হয়ে অনেকগুলো কোষ হয়ে গেছে। তোমরা কি সবাই ক্লিয়ার দেখতেছো? আমাকে একটু জানাও তো ভাইয়া, লেখাগুলো কি বোঝা যাচ্ছে? সবাই কি বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে জি স্যার, জাইগোট মানে, যাচ্ছে। জাইগোট মানে একটা কোষ, সেই কোষটা বিভাজিত হয়ে অনেকগুলো কোষ হলো। আর অনেকগুলো কোষ হলে তখন তাকে আমরা বলি হচ্ছে মরুলা। মরুলা মানে হচ্ছে অনেকগুলো কোষ। তাহলে বাবার শুক্রাণু মিলে ডিম্বাণু মিলে, বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু মিলে যে জাইগোটটা হলো, সেটা বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি হলো। এই অবস্থাটাকে বলি মরুলা। এখন মরুলার কোষগুলা, এই কোষগুলা মাঝখান থেকে সরে আসে, মাঝখান থেকে সরে আসি সবগুলা কোষ এক পাশে চলে আসে। সবগুলা কোষ এরকম এই চারদিকে সরে আসে এবং মাঝখানে একটা খালি জায়গা তৈরি করে। এই যে দেখো, কোষগুলো তখন একটা স্তরে এভাবে সজ্জিত হয়ে গেছে, একটা স্তরে সজ্জিত হয়েছে, তখন সেটাকে বলি আমরা ব্লাস্টুলা। এটাকে তখন আমরা বলি হচ্ছে ব্লাস্টুলা। তাহলে জাইগোটটা যখন অনেকগুলো কোষ হয় তখন সেটাকে বলি মরুলা। মরুলার কোষগুলো যখন একটা স্তরে বিন্যস্ত হয় সেটাকে বলি আমরা ব্লাস্টুলা। এই ব্লাস্টুলার কোষগুলা আরো বিভাজিত হয়ে আরো কোষের সংখ্যা বৃদ্ধি করে। দেখো, একটা মাত্র স্তর, একটা মাত্র স্তর হলে সেটাকে আমরা বলি ব্লাস্টুলা। এখন ব্লাস্টুলার এই কোষগুলা থেকে আরো নতুন কোষ তৈরি হচ্ছে, এখান থেকে এই কোষগুলো আরো সংখ্যা বৃদ্ধি করতেছে। এই দেখো, এটা তো ব্লাস্টুলা, একটা মাত্র স্তর, এক স্তরে সজ্জিত হলে ব্লাস্টুলা। এই কোষগুলো আরো নতুন কোষ সৃষ্টি করতেছে, আরো নতুন কোষ তৈরি হচ্ছে। সেই কোষগুলো আরো কতগুলো স্তর তৈরি করতেছে। দেখো, আরো একটা স্তর তৈরি করতেছে, আরো কতগুলো কোষ আরো একটা স্তর তৈরি করতেছে। তাহলে টোটাল কয়টা স্তর হয়ে গেছে বলতো? কোষগুলো এখন কয়টা লেয়ার হয়ে গেছে বলতো? 1 2 3, তিনটা লেয়ার হয়ে গেছে। এই অবস্থাটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা। তাহলে আমরা দেখলাম হচ্ছে এটাকে বলি আমরা ভ্রূণ। গ্যাস্ট্রুলা মানে ভ্রূণ। তাহলে এই গ্যাস্ট্রুলা বা ভ্রূণের মধ্যে তিনটা কোষের স্তর পাওয়া যায়, কোষের লেয়ার পাওয়া যায় টোটাল তিনটা। এই যে দেখো, এই সেকেন্ড লেয়ার, এ হচ্ছে থার্ড লেয়ার, তিনটা স্তর পাওয়া যায়। তাহলে আমাদের ভ্রূণীয়, আমাদের যে ভ্রূণটা মায়ের পেটে যে ভ্রূণটা তৈরি হয়েছে, এই ভ্রূণের মধ্যে কয়টা স্তর আছে? মায়ের জরায়ুতে, সরি পেটে না, জরায়ুতে। ভ্রূণটার মধ্যে কয়টা স্তর আছে বলতো? কয়টা স্তর? তিনটা। স্তর। একটা হচ্ছে অ্যাক্টোড্রাম, একটা হচ্ছে মেসোড্রাম, একটা হচ্ছে অ্যান্ডোড্রাম। অ্যাক্টোড্রাম, মেসোড্রাম, অ্যান্ডোড্রাম। আমি আবার বলতেছি, অ্যাক্টোড্রাম মানে অ্যাক্টো মানে বাহির, অ্যাক্টোড্রাম। তারপর একটা হচ্ছে মেসোড্রাম, এখানে মেবি দেখা যাচ্ছে না, বাইরেরটা হচ্ছে অ্যাক্টোড্রাম। অ্যাক্টোড্রাম, মাঝখানেরটা হচ্ছে মেসোড্রাম, মেসোড্রাম। আর লাস্টেরটা হচ্ছে, একদম লাস্টেরটা হচ্ছে অ্যান্ডোড্রাম। তাহলে তিনটা স্তর। সবাই কি বুঝছো? এ পর্যন্ত সবাই কি ক্লিয়ার? হ্যালো ভাইয়া, সবাই কি বুঝছো? জি জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে কি, দেখো এটা কিন্তু তোমার মায়ের জরায়ুতে, এখনো মানুষের মতো দেখতে হয় নাই, এখনো তুমি এরকম ছিলা। তোমরাও কিন্তু এই স্টেজ গুলো পার হয়ে আসছো। তোমরাও একটা জায়গোট ছিলা, তোমাদের কোষগুলো কিন্তু অনেকগুলো হয়েছিল, মরুলা হয়েছিল। তোমাদের কোষগুলো কিন্তু একটা স্তরে সজ্জিত হয়েছিল, যেটাকে ব্লাস্টুলা বলি। তোমাদের কোষগুলো কিন্তু এরকম তিনটা স্তরে সজ্জিত হয়ে গেছিল মায়ের জরায়ুতে। এরপরে এই যে বাইরের স্তরটার নাম অ্যাক্টোড্রাম। এই বাইরের কোষগুলা, এই বাইরের কোষগুলা থেকে তোমার শরীরের বাইরে সবকিছু তৈরি হওয়া শুরু হয়েছে। মানে আমার শরীরের বাইরে কি দেখা যাচ্ছে? চুল দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, আইব্রো দেখা যাচ্ছে, কান দেখা যাচ্ছে, লোম দেখা যাচ্ছে। এই যে বাইরের চামড়াটা, এই সব কিছু তৈরি হয়েছে এই অ্যাক্টোড্রামের এই কোষগুলো থেকে। তাহলে এই অবস্থা থেকে মানুষে তৈরি হয়েছে। এই তিনটা স্তর থেকে আমাদের এই যত অর্গান, বাইরের ভিতরের মাঝখানের, শরীরের বাইরে ভিতরে মাঝখানে যত অর্গান তৈরি হয়েছে সবগুলোই তিনটা কোষের স্তর থেকে তৈরি হয়েছে।
এই বাইরের কোষগুলা থেকে আমাদের শরীরের বাইরের অংশটা তৈরি হয়েছে। যেমন একটা মানুষ মনে করো, এটা হচ্ছে একটা মানুষ, এটা হচ্ছে একটা মানুষ মনে করো, এটা হচ্ছে মানুষের মনে করো পেট, এটা হচ্ছে পেটের চামড়া, আর ভিতরে পাকস্থলী, এটা হচ্ছে পিঠ। আচ্ছা যাও, এত কিছুতে না যাই, এত কিছু এটাই আমি একটু পরে আঁকি দেখাচ্ছি। আপাতত শুধু মনে রাখো এই যে একটা মানুষ, এই যে বাইরের যে কোষগুলা, এই কোষগুলো থেকে মানুষের, একটা মানুষকে খালি গায়ে, ধরো একটা বাচ্চাকে তুমি যদি খালি গায়ে দেখো, বাইরে যা যা দেখবা সবগুলো অ্যাক্টোডার্ম, এই স্তরটা থেকে তৈরি হয়েছে। চামড়াটা, নখ, চুল সবগুলো এই অ্যাক্টোডার্মের কোষগুলা থেকে তৈরি হয়েছে। আমি কি বুঝাতে পারছি? সবাই কি বুঝছো ব্যাপারটা? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া কারো কোনো বুঝছি। প্রশ্ন থাকলে, বুঝছি ভাইয়া। কেউ যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানাবা যে ভাই আমি এটা বুঝি নাই। ওকে, তাহলে এই যে বাইরের যে কোষগুলা, সেই কোষগুলো থেকে আমার নখ, ত্বক এগুলো সব তৈরি হয়েছে। এরপরে দেখো চামড়ার নিচে যে মাংস এবং হাড্ডিগুলো আছে, চামড়ার নিচে যে মাংস এবং হাড্ডিগুলো আছে সবগুলো মেসোড্রাম থেকে তৈরি হয়েছে, মেসোড্রাম লেয়ারটা থেকে তৈরি হয়েছে। আর এর ভিতরে যে জিনিসগুলো আছে, আমাদের একদম ভিতরে যে জিনিসগুলো আছে, মনে করো কিডনি, মনে করো যকৃৎ, একদম ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো তৈরি হয়েছে অ্যান্ডোড্রাম থেকে, অ্যান্ডোড্রাম এই কোষগুলো থেকে। তাহলে পুরো বডিটা তৈরি হয়েছে এই 3 লেয়ার কোষ থেকে, এই 3 স্তর এর কোষগুলা থেকে। সবাই কি বুঝছো ভাইয়া? সবাই কি বুঝছো নাকি বলো? জি ভাই। আমি যদি বলি যে আমার এই চুলগুলা, আমার এই চুলগুলো একসময় কি ছিল? একসময় কি ছিল? অ্যাক্টোডার্ম কোষ। এই কোষগুলোর কোন একটা কোষ থেকে, এই কোন একটা কোষ থেকে আমার এই চুলগুলো তৈরি হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে, এবার খেয়াল করো, এখন চিত্রটা খেয়াল করো। সিলুম আমরা এখনই শেষ করে দিব, সিলুম জিনিসটা এখনই শেষ করে দিব। আমি একটা মানুষ আঁকতেছি, সবাই একটু খেয়াল করো। এটা হচ্ছে একটা মানুষ, এই মানুষটা এভাবে দাঁড়ায় আছে, আমি যেভাবে এখন দাঁড়ায় আছি ঠিক এভাবে দাঁড়ায় আছে। এটা হচ্ছে মানুষের পেট, এটা হচ্ছে মানুষটার পেট, এটা হচ্ছে পিঠ। তাহলে পেটের চামড়া বলো, পিঠের চামড়া বলো, বাইরে যা আছে সব চামড়া কোত্থেকে তৈরি হয়েছে? অ্যাক্টোডার্ম থেকে না? অ্যাক্টোডার্ম থেকে না তৈরি হয়েছে? ওকে, তাহলে এটা হচ্ছে পেট, পেটের চামড়াটা, তাহলে এটা তৈরি হয়েছে অ্যাক্টোডার্ম থেকে। এটা হচ্ছে পিঠের চামড়াটা, পিঠের চামড়া, সেটাও তৈরি হয়েছে অ্যাক্টোডার্ম থেকে। সবাই কি বুঝতেছো ব্যাপারটা? না বুঝলে প্লিজ আমাকে প্রশ্ন করিও। ওকে, তাহলে এই চামড়াগুলো তৈরি হয়েছে অ্যাক্টোডার্ম থেকে। এরপরে দেখো এই অ্যাক্টোডার্মের পরে আমাদের এই জায়গাটাতে কিছু খালি জায়গা আছে, একটু খালি জায়গা, খালি জায়গা, একটু খালি জায়গা, খালি। এরপরে অ্যান্ডোডার্ম থেকে দেখো, তাহলে অ্যাক্টোডার্মের পরে হচ্ছে মেসোড্রাম। মেসোড্রাম কোষের স্তর থেকে এখানে কিছু তৈরি হয়নি, কিন্তু এখানে তৈরি হয়েছে। অ্যাক্টোডার্ম থেকে চামড়া তৈরি হয়েছে, এটা নিচে মাংস তৈরি হয়েছে মেসোড্রাম থেকে। আর এখানে মেসোড্রামে কোনো কিছু তৈরি হয় নাই, মেসোড্রাম থেকে কোনো কিছু তৈরি হয় নাই, কিছু মাংস তৈরি হয়েছে, সামান্য মাংস তৈরি হয়েছে, কিন্তু মাঝখানে কিছু খালি জায়গা থাকে গেছে। তাহলে মেসোড্রাম থেকে এখানে তেমন কিছু তৈরি হয় নাই, কিছু মাংস তৈরি হয়েছে, এই যে যেগুলো মনে করো মাংস, কিছু মাংস তৈরি হয়েছে মেসোড্রাম স্তর থেকে, আর ম্যাক্সিমাম জায়গায় খালি থাকে গেছে। তাহলে মেসোড্রাম, মেসোড্রামের ম্যাক্সিমাম জায়গা খালি, মেসোড্রাম থেকে এই জায়গায় কিছু তৈরি হয় নাই, ম্যাক্সিমাম জায়গায় খালি। আর একদম এটা হচ্ছে অন্ননালী, এটা হচ্ছে পাকস্থলী, এই যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত থাকবে, এই জিনিসগুলো তৈরি হয়েছে, এই জিনিসগুলো তৈরি হয়েছে অ্যান্ডোডার্ম থেকে। এই জিনিসগুলো তৈরি হয়েছে অ্যান্ডোড্রাম থেকে, অ্যান্ডোড্রাম, এই যে অন্ননালী পাকস্থলী বলা। তাহলে দেখো ভাইয়া খালি জায়গাটা, এখানেও খালি জায়গা আছে, দেখো এই পাকস্থলীর ভিতরে খালি জায়গা, মেসোড্রামেও কিছু খালি জায়গা আছে। তাহলে সিলুম হচ্ছে একটা গহ্বর, যে গহ্বরটা মেসোড্রামের স্তরে তৈরি হবে, মেসোড্রাম স্তর থেকে তৈরি হবে। তাহলে মেসোড্রামে যে খালি জায়গাটা আছে, এই যে খালি জায়গা, তাহলে প্রথম শর্ত হচ্ছে এই গহ্বরটা থাকতে হবে মেসোড্রাম স্তরে, মাঝখানের স্তরে। তাহলে ভ্রূণের মেসোড্রাম স্তর থেকে তৈরি হওয়া একটি গহ্বর, একটি গহ্বর যেটা মেসোড্রাম স্তরে তৈরি হয়েছে, ভ্রূণের মেসোড্রাম স্তরে তৈরি হয়েছে, অ্যাক্টোডার্মের পরে তৈরি হয়েছে মেসোড্রাম স্তরে। এবং এই গহ্বরের দেখো এই পাশে একটা পর্দা আছে, এখানে একটা পর্দা থাকে, এখানে একটা পর্দা আছে, এই যে দেখো একটা পর্দা আছে, এখানেও একটা পর্দা আছে,
এই গহ্বরের দুই পাশেই একটা পর্দা থাকতে হবে, পেরিটোনিয়াম পর্দা, পেরিটোনিয়াম পর্দা। তখন এই গহ্বরটাকে আমরা সিলুম বলবো। তাহলে আমি বলছি সিলুম হচ্ছে একটা গহ্বর সত্য সাপেক্ষে। কি সত্য? এই সিলুম গহ্বরটা তৈরি হইতে হবে মেসোড্রাম স্তরে। তাহলে ভ্রূণীয় মেসোড্রাম থেকে তৈরি হওয়া একটি গহ্বর, যার দুই পাশেই মানে যার সব দিকে পেরিটোনিয়াম পর্দা আছে, যার চারদিকে যেটা পেরিটোনিয়াম নামক একটা পর্দা দিয়ে আবৃত, এবং পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত, পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত, পেরিটোনিয়াম পর্দায় আবৃত। এখানে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে অ্যাক্টোডার্ম, এই চামড়াটা অ্যাক্টোডার্ম, এখানে একটা পেরিটোনিয়াম পর্দা আছে, এখানে একটা পেরিটোনিয়াম পর্দা। তাহলে এটা এই জায়গাটা হচ্ছে মেসোড্রাম, এটা অ্যাক্টোডার্ম, এটা হচ্ছে মেসোড্রাম, এটা অ্যান্ডোডার্ম, এটা হচ্ছে মেসোড্রাম। মেসোড্রাম স্তরে একটা গহ্বর তৈরি হয়েছে, মেসোড্রাম স্তরে একটা গহ্বর তৈরি হয়েছে, এবং এটার দুই পাশেই, এই গহ্বরের দুই পাশেই পেরিটোনিয়াম পর্দা আছে। তাহলে একটা গহ্বর যেটা মেসোড্রাম স্তরে তৈরি হবে এবং দুই পাশেই পেরিটোনিয়াম পর্দা থাকবে, তখন তাকে আমরা সিলুম বলবো। সিলুম কাকে বলে সবাই কি বুঝছো? আমি সংজ্ঞাটা বলতেছি, দেখো লাস্ট, এরপর আর পড়াবো না। সিলুম ভ্রূণীয় মেসোড্রাম থেকে উদ্ভূত মানে তৈরি হওয়া, ভ্রূণীয় মেসোড্রাম থেকে উদ্ভূত একটি গহ্বর যা পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত। ভ্রূণীয় মেসোড্রাম থেকে উদ্ভূত একটি গহ্বর যা পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত, ওই গহ্বরটাকে সিলুম বলে। সবাই কি বুঝছো? সবাই জি ভাইয়া। সবাই জি ভাইয়া জি ভাইয়া। আমি কি বুঝাতে পারছি? সবাই বুঝছো? কারো কোনো প্রবলেম থাকলে হাত তোলো, কারো কোনো প্রবলেম থাকলে হাত তোলো। ওকে, এবার এখন আসো, তাহলে আশা করি এটা বুঝছো। তো সিলুম অনুসারে প্রাণী জগৎকে তিন ভাগে ভাগ করা হয়। সিলুম অনুসারে প্রাণী জগৎকে তিন ভাগে ভাগ করা হয়। দেখো কি কি ভাগে ভাগ করা হয়। এই যে একটা মানুষকে এ বরাবর কাটলাম, একটা মানুষকে মনে করে এই বরাবর কাটলাম, একদম এই যে বুকের নিচে বরাবর কাটি ফেললাম। দেখো এটা হচ্ছে অ্যাক্টোডাম, এটা হচ্ছে অ্যান্ডোডাম। মানে এটা হচ্ছে যে আমি একটু আগে যে চিত্রটা আঁকছিলাম, এই যে চিত্রটা আঁকছিলাম, এটা হচ্ছে পাকস্থলী, এরকম এ বরাবর কাটি ফেললে দেখো এটা হচ্ছে অ্যান্ডোডাম। এই যে নালীটা হচ্ছে অ্যান্ডোডাম, এই নালীটা এটা। আর এই পিঠের চামড়া, পেটের চামড়া, এটা হচ্ছে অ্যাক্টোডাম। আর মাঝখানে খালি জায়গাটা হচ্ছে মেসোড্রাম। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাক্টোড্রাম, এটা হচ্ছে মেসোড্রাম, আর একদম ভিতরেরটা হচ্ছে অ্যান্ডোড্রাম। দেখো ভ্রূণীয় মেসোড্রামে একটা খালি জায়গা, একটা গহ্বর সৃষ্টি হয়েছে, এবং এই গহ্বরটার এ পাশেও পেরিটোনিয়াম পর্দা, এটা পেরিটোনিয়াম পর্দা। গহ্বরটার এ পাশেও পেরিটোনিয়াম পর্দা এবং এ পাশেও পেরিটোনিয়াম পর্দা, এটা পেরিটোনিয়াম পর্দা। দেখো তাহলে ভ্রূণীয় মেসোড্রাম থেকে একটা গহ্বর তৈরি হয়েছে, এই গহ্বরের দুই পাশেই পেরিটোনিয়াম পর্দা, এটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। তখন সেটাকে আমরা সিলুম বলি। তো সিলুম অনুসারে প্রাণী জগৎকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা হচ্ছে সিওডোসিলোমেট, বুঝাই বলবো এগুলো আমি, সিলোমেট, আর একটা হচ্ছে ইউসিলোমেট। দেখো সবাই একটু খেয়াল করো, কি বলি সেটা একটু শুনো। তাহলে প্রথম হচ্ছে অ্যাসিলোমেট। পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের মেসোড্রামে কোনো খালি জায়গা নাই। সিলুম হইতে হলে আমি আগে থেকে বলে রাখছি দুইটা সত্য। মেসোড্রামে একটা গহ্বর তৈরি হইতে হবে, মেসোড্রামে, এই গহ্বরটা তৈরি হইতে হবে মেসোড্রামে একটা গহ্বর তৈরি হইতে হবে, এবং গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকতে হবে, পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত। এই দুইটা সত্যের একটা সত্য যদি মিস যায় সেটাকে আমরা সিলুম বলা যাবে না। অ্যাসিলোমেট, কিছু কিছু প্রাণী আছে যাদের মেসোড্রাম স্তরে, ভ্রূণীয় মেসোড্রাম স্তরে
কতগুলো কোষ জম হয়ে গেছে দেখো, এই যে চিত্র আঁকতেছি পাশে দেখো, এই যে দেখো এটা একটোডাম, এটা অ্যান্ডোডাম, এর মাঝখানে কতগুলো কোষ জম হয়ে গেছে। তাহলে মেসোড্রামে কোনো গহ্বর নাই। মেসোড্রামে যদি কোনো গহ্বর না থাকে, এই যে দেখো এই জায়গাটাতে কোনো গহ্বর নাই, মেসোড্রামে যদি কোনো গহ্বর না থাকে সেটাকে কি সিলুম বলা যাবে? প্রথম সত্যটা কি ফিল আপ হয়েছে? গহ্বর। সিলুম হইতে হলে একটা গহ্বর হইতে হবে, তাহলে প্রথম সত্যটা কি ফিল আপ হয়েছে? না হয়নি। না ভাই। তাহলে এগুলো হচ্ছে অ্যাসিলুমেট প্রাণী। অ্যাসিলুমেট প্রাণী কারা? যে সকল প্রাণীর মেসোড্রাম থেকে যে গহ্বরটা তৈরি হওয়ার কথা ছিল, ওই গহ্বরটা প্যারেনকাইমা এবং মেসেনকাইমা কোষ দিয়ে, প্যারেনকাইমা এবং মেসেনকাইমা কোষ দিয়ে, প্যারেনকাইমা ও মেসেনকাইমা কোষ দিয়ে ফিল আপ হয়ে যায়, ওই সকল প্রাণীদেরকে বলা হয় অ্যাসিলোমেট প্রাণী। এ মানে অ্যাবসেন্ট, মানে নেই। সিলুম মানে হচ্ছে সিলুম গহ্বর, এই গহ্বরটা নেই, তাদেরকে অ্যাসিলোমেট প্রাণী বলে। এবার আসো, অ্যাসিলোমেট গেল। সিউডোসিলোমেট, যে সকল প্রাণীর, এই জায়গাটা একটু খেয়াল করো, সিউডোসিলোমেটটা একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা সিউডোসিলোমেট। দেখো প্রথম সত্য হচ্ছে কি, মেসোড্রামে একটা গহ্বর তৈরি হবে। প্রথম সত্য টিক চিহ্ন, ফিল আপ হয়েছে। প্রথম সত্য ফিল আপ হয়েছে, মেসোড্রামে একটা গহ্বর তৈরি হয়েছে। দ্বিতীয় সত্য হচ্ছে গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত। এই যে গহ্বর, এখানে পেরিটোনিয়াম পর্দা আছে, এ পাশে কিন্তু পেরিটোনিয়াম পর্দা নাই, এক পাশে আছে আর এক পাশে নাই। সত্য ছিল ভ্রূণীয় মেসোড্রামে একটা গহ্বর তৈরি হবে এবং পেরিটোনিয়াম পর্দা দিয়ে সম্পূর্ণরূপে আবৃত থাকবে, সম্পূর্ণরূপে আবৃত থাকবে। কিন্তু এক পাশে আছে আর এক পাশে পেরিটোনিয়াম পর্দাটা এই পাশে নাই। তাহলে এটা কি? হঠাৎ করে কেউ দেখলে বলবে যে সিলুম, গহ্বর দেখি কেউ বলে ফেলবে সিলুম, পরে যখন অনেকক্ষণ তাকাই থাকবে পরে বলবে যে ভাইয়া সরি, এটা সিলুম না। কেন? কারণ এখানে গহ্বর আছে ঠিক আছে, কিন্তু দুই নাম্বার যে সত্য, চারদিকে পেরিটোনিয়াম পর্দা থাকতে হবে, এ পাশেও থাকতে হবে, এ পাশেও থাকতে হবে, এক পাশে আছে আর এক পাশে নাই, দ্বিতীয় সত্য ফিল আপ হয় নাই। তাহলে এটা দেখতে সিলুমের মতো, কিন্তু আসলে সিলুম না। এই জন্য এটাকে বলা হয় মিথ্যা সিলুম। সিউডো মানে মিথ্যা বা ভুয়া, তাহলে এটাকে হলো ভুয়া সিলুম বা মিথ্যা সিলুম বা অপকৃত সিলুম। সিউডো মানে মিথ্যা বা অপকৃত, সিলুমেট মানে তো বুঝছো। তাহলে সিলুম মানে তো গহ্বর, তাহলে এটা হচ্ছে প্রকৃত সিলুম না, দেখতে সিলুমের মতো কিন্তু অপকৃত সিলুম, মানে সিউডো সিলুমেট। সবাই কি বুঝছো? সবাই বুঝছো? হ্যালো? জি ভাই। ওকে। আর যে সকল প্রাণীর ভ্রূণীয় মেসোড্রামে গহ্বর তৈরি হয়েছে, এক নম্বর সত্য ফিল আপ, টিক চিহ্ন, এক নম্বর সত্যে টিক চিহ্ন, ভ্রূণীয় মেসোড্রাম থেকে গহ্বর তৈরি হয়েছে। আর দুই নম্বর সত্য, দুই পাশেই পেরিটোনিয়াম পর্দা আছে, পেরিটোনিয়াম পর্দা দিয়ে সম্পূর্ণ আবৃত, এ পাশেও আবৃত এই পাশেও আবৃত, পেরিটোনিয়াম পর্দা দিয়ে সম্পূর্ণ আবৃত। তাহলে দুটোটা সত্য ফিল আপ হয়েছে, তাহলে ওদেরকে বলা হয় প্রকৃত সিলুম। ইউ মানে প্রকৃত, ইউ মানে প্রকৃত, সিউডো মানে অপ্রকৃত, এদেরকে বলা হয় প্রকৃত সিলোমেট প্রাণী। আমি কি বুঝাতে পারছি? সবাই এ পর্যন্ত সবাই কি বুঝছো? তাহলে সিলুম, জি ভাইয়া সিলুম বুঝছি। টপিকটা আমরা সবাই পারবো ইনশাল্লাহ। সিলুম টপিকটা শেষ। এখন আমরা যাব হচ্ছে প্রতিসাম্যতে। প্রতিসাম্য ব্যাপারটা সবাই একটু খেয়াল করো। তার আগে একটা কথা বলে রাখি, ভাইয়া এগুলো কি নোট করে নিব খাতায়? বলবো আমি, তার আগে একটা কথা একটু বলে রাখি, সবাই শোনো। অ্যাসিলুমেট প্রাণী কারা? প্রাণী জগতে টোটাল 9টা পর্ব আছে, 9টা পর্ব আছে, পরিফেরা, নিডারিয়া, এরকম 9টা পর্ব। একটু পরে আমি তোমাদেরকে মুখস্থ করাবো। এদের মধ্যে 1, 2, 3 নাম্বার পর্ব, 1, 2, 3, এই 3টা পর্বের প্রাণীরা হচ্ছে অ্যাসিলোমেট। ওদের সিলুম গহ্বরটা নেই, কারণ গহ্বরটা প্যারেনকাইমা এবং মেসেনকাইমা কোষ দিয়ে ফিল আপ হয়ে গেছে। 1, 2, 3। আর 4 নাম্বার পর্বটা হচ্ছে সিউডোসিলোমেট। 4 নাম্বার পর্ব যেটা প্রাণী জগতের যে টোটাল 9টা পর্ব, এর মধ্যে যেটা 4 নাম্বার পর্ব, ওই 4 নাম্বার পর্বের নাম একটু পরে বলবো। 4 নাম্বার পর্বের প্রাণীদের গহ্বর আছে, কিন্তু এক পাশে পেরিটোনিয়াম আছে আর এক পাশে নাই, এই পাশে থাকে না। তাহলে এটা একটা সত্য ফিল আপ করছে আর একটা সত্য ফিল আপ করে না, সেটা কেবল অপকৃত সিলুম বা সিউডোসিলোমেট। কত নাম্বার পর্ব? 4 নাম্বার। আর ইউসিলোমেট কারা? 5 নাম্বার পর্ব থেকে 9 নাম্বার পর্ব পর্যন্ত সবগুলা পর্ব দুইটা সত্যই ফিল আপ করে, গহ্বরও তৈরি হয়েছে, পর্দা দিয়েও আবৃত। তাহলে 5 থেকে 9 নাম্বার পর্ব পর্যন্ত সবাই হচ্ছে ইউসিলোমেট। তাহলে আমি যদি বলি যে কোন কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট, সিলুম গহ্বর নাই,
তোমরা বলবা যে 1 2 3 1 2 3 নাম্বার পর্বের প্রাণী। আমি যদি বলি যে কোন পর্বের প্রাণীদের গহ্বরটা অপকৃত, মানে সিলুম আছে কিন্তু পদ্মা নাই, তাহলে বলবো যে সিউডোসিলোমেট, এটা হচ্ছে 4 নাম্বার পর্ব। আর কোন পর্বের প্রাণীদের সিলুমটা 100% অ্যাকিউরেট, অর্থাৎ সবকিছু সত্য মানে, তাহলে তারা হচ্ছে 5 থেকে 9 নাম্বার পর্ব পর্যন্ত এই পর্বের প্রাণীগুলা। সবাই কি বুঝতে পারছে? সবাই কি বুঝছো? জি স্যার। জি ভাইয়া। জি স্যার। এখন আমরা যাব হচ্ছে 2 নাম্বার টপিক, নাম হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা একদম সহজ টপিক এটা, প্রতিসাম্যতা। আচ্ছা, প্রতিসাম্যতা হচ্ছে কোনো কিছুকে দুটো সমান ভাগে ভাগ করা, কোনো কিছুকে সমান ভাগে ভাগ করাকে বলা হয় প্রতিসাম্যতা। তাহলে প্রতিসাম্যতা মানে কি? কোনো কিছুকে সমান ভাগে ভাগ করা, সমান হইতে হবে, এ ভাগে যা পড়ে এই ভাগেও তা হইতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস বলি, তো প্রতিসাম্যতা আছে কি কি, প্রাণীদের কি কি প্রতিসাম্যতা আছে। প্রথমে মানুষ দিয়ে শুরু করি। একটা মানুষকে তুমি যদি ঠিক এই মাঝখান বরাবর ভাগ করো, একদম ঠিক মাঝখান বরাবর, এটা কিন্তু সমান 2 খণ্ড হবে, সমান 2 খণ্ড হবে, ঠিক না? বলো তো ঠিক কি না ঠিক না? তার ফুসফুস ডান বাম ভাই তিন প্লিজ দুই কথা নাই, আমি দুই। যেটা বলছি সেটা বলো আগে, বাহ্যিক দিক থেকে, ইন্টারনাল জিনিস বলি না আমি। একটা মানুষকে ঠিক জি ভাইয়া, মাঝখান হবে। বরাবর ভাগ করলে সমান 2 ভাগ হবে কিনা হবে না? হবে। বাহ্যিক দিক থেকে চিন্তা করো, ভিতরের জিনিস বাদ দাও। বুঝতে পারছি? তাহলে কোন একটা প্রাণীকে বাইরের দিক থেকে যদি তুমি, আমি কি এভাবে ভাগ করছি, প্রস্থভাবে ভাগ করছি নাকি লম্বভাবে ভাগ করছি? লম্বভাবে। লম্বভাবে ভাগ লম্বা। করছি। তাহলে কোনো একটা জীবকে যদি লম্বভাবে একদিক থেকেই ভাগ করা যায়, একদিক থেকে সমান 2টা খণ্ডে ভাগ করা যায়, তখন সেটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম। তুমি কি মানুষকে আর কোনো দিক থেকে সমান 2 ভাগ করতে পারবা? আমি যদি এ বরাবর কাটি, এখান দিয়ে একদম মাঝখান বরাবর কাটি, তাহলে নিচে থাকবে পা গুলা, উপরে থাকবে হাতগুলা, তাহলে মিলবে না, 2টা সমান ভাগ হয় নাই। আমি যদি এ বরাবর কাটি, তাও 2টা সমান ভাগ হবে না, মাথাটা এক পাশে পড়ে যাবে, শরীরে কিছু অংশ অন্য পাশে পড়ে যাবে। তা আমি যদি এ বরাবর কাটি, তাও হবে না। শুধু এই বরাবর ছাড়া আর কোনোভাবেই মানুষকে 2 ভাগ করা যায় না। বুঝতে পারছে? তাহলে মানুষকে কয় দিক থেকে 2 ভাগ করা যায়? কয় দিক থেকে 2 ভাগ করা যায়? একদিক থেকে। একদিক থেকে। তো তখন সেটাকে আমরা কি বলি? একদিক থেকে 2 ভাগ করা গেলে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমাদের ক্লাস টাইম 40 মিনিট শেষ, সবাইকে আবার রিজয়েন দিতে হবে, প্লিজ লেট করবা না। 2 মিনিট পরে আমি শুরু করে দিব, 2 মিনিটের মধ্যে রিজয়েন দাও। ওকে, তাহলে একটা মানুষকে তুমি কয় দিক থেকে সমান 2 ভাগ করতে পারবা? একদিক থেকে। একদিক থেকে। যদি কোনো কিছুকে এক দিক থেকে, প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর নাকি দৈর্ঘ্য বরাবর? স্যার দৈর্ঘ্য। বরাবর। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে লম্ব অক্ষ বরাবর, লম্ব অক্ষ বরাবর শুধুমাত্র একবার, শুধুমাত্র একবার সমান 2 ভাগ করা যাবে, একবার সমান 2 ভাগ করা যাবে, একবার সমান 2 ভাগ করা যাবে। ওকে, এরপরে আসি, দেখা যাচ্ছে এতটুকু, এখানে লিখলে দেখা যাবে? ওকে, এটা হচ্ছে একটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরপরে হচ্ছে আমরা যাই হচ্ছে অপ্রতিসম। অপ্রতিসম মানে হচ্ছে কি? অপ্রতিসম হচ্ছে যেগুলোকে কোনো দিক থেকে বিভাগ করা যাবে না, কোনোভাবেই সমান 2 ভাগ করা যাবে না। তাহলে সমান ভাগ করা যায় না, সমান ভাবে 2 ভাগ করা যাবে না, সমানভাবে 2 ভাগ করা যাবে না, তাহলে সেটা হচ্ছে অপ্রতিসম। এবার আসো অরীয় প্রতিসম। অরীয়, অরীয় মানে হচ্ছে যেটাকে লম্বভাবে যে কোনো দিক থেকে
ইচ্ছা মতো সমান দুই ভাগ করা যাবে। যেমন ধরো আমার বাসায় কিছু ছিল না, কোনো সবজি টবজিও ছিল না, একটা পেঁয়াজ ছিল, আমি পেঁয়াজ নিয়ে আসছি। পেঁয়াজ দেখা যাচ্ছে? একটা পেঁয়াজ কি দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, ওকে। এখন দেখো ছুরি টুরি তো নেই, কোনো কিছু নেই। আচ্ছা যাও, এটা মনে করো একটা ছুরি, এটাকে আমি এদিক থেকে সমান দুই ভাগ করে ফেললাম। এদিক থেকে কাটলেও সমান দুই ভাগ হবে, এদিক থেকেও কাটলেও সমান দুই ভাগ হবে, এদিক থেকেও কাটলেও সমান দুই ভাগ হবে। যেদিক থেকে ইচ্ছা ওই দিক থেকে ঠিক লম্ব অক্ষ বরাবর মাঝখান বরাবর, লম্ব অক্ষ বরাবর মাঝখান দিয়ে যদি আমি যে দিক থেকে ইচ্ছা দিক থেকে কাটলে এটা যদি সমান দুই ভাগ হয় সেটাকে বলে অরীয়। দ্বিপার্শ্বীয় মানে একদিক থেকে সমান দুই ভাগ হবে, একদিক থেকে শুধু একবারেই সমানভাবে দুই ভাগ করা যাবে। আর এটাকে তুমি এদিক থেকে কাটো, এদিক থেকে কাটো, এদিক থেকে কাটো, যে দিক থেকে কাটো না কেন এটা সমান দুই ভাগ হবে। বুঝতে পারছো? সবাই কি বুঝছো ব্যাপারটা? অরীয় মানে কি? অরীয় মানে কি? লম্ব লম্ব অক্ষ বরাবর, লম্ব অক্ষ বরাবর শুধুমাত্র একবার না, এখানে তো লম্ব অক্ষ বরাবর একবার, একবার বলছি লম্ব অক্ষ বরাবর একবার দুই ভাগ করা যাবে। আর এখানে লম্ব অক্ষ বরাবর ইচ্ছা মতো সমান দুই ভাগ করা যাবে। বুঝছো সবাই? বুঝতে পারছি? সবাই কি বুঝছো? ওকে, তারপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবাই একটু ভুল করে, এই জায়গাটাতে সবাই একটু ভুল করে, সেটা হচ্ছে দ্বি-অরীয় প্রতিসম। দ্বি-অরীয় প্রতিসম। আমি তার আগে তোমাদেরকে অরীয় মানে কি বলছি? ইচ্ছা মতো যে দিক থেকে ইচ্ছা দিক থেকে দুই ভাগ করা যাবে, ইচ্ছা মতো। যদি ইচ্ছা মতো শুধু আমার কথাটা একটু বুঝো, চেষ্টা করে বুঝতে, শুধু একদিক থেকে ভাগ করা যায়, শুধু একদিক থেকে দুই ভাগ করা যায়, একদিক থেকে দুই ভাগ করা যায়, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। আর ইচ্ছা মতো যে দিক থেকে ইচ্ছা ওই দিক থেকে দুই ভাগ করা যায়, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে যে দিক থেকে ইচ্ছা দিক থেকে দুই ভাগ করা যায় সমান দুই ভাগ, সেটা হচ্ছে অরীয়। এখন অরীয়টার মধ্যে আবার অনেক রকমের আছে। আমি যদি নির্দিষ্ট অরীয় মানে বলছি ইচ্ছা মতো যে কোনো দিক থেকে সমান দুই ভাগ করা যাবে, এদিকে হোক এদিকে হোক এদিকে হোক এদিকে হোক। এখন আমি যদি বলি নির্দিষ্ট করে বলে দিই এদিক থেকে আর এদিক থেকে দুই দিক থেকে সমান দুই ভাগ করা যাবে, দুই দিক থেকে, তাহলে দ্বি-অরীয়। আমি যদি বলি যে এদিক থেকে সমান দুই ভাগ করা যাবে, এদিক থেকে সমান দুই ভাগ করা যাবে, এদিক থেকে সমান দুই ভাগ করা যাবে, মানে তিন দিক থেকে সমান দুই ভাগ করা যাবে, তাহলে ত্রি-অরীয়। আমি যদি বলি যে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে পাঁচ দিক থেকে সমান দুই ভাগ করা যাবে, তাহলে পঞ্চরীয়। আমি কি বুঝতে পারছি? সবাই কি বুঝছো ব্যাপারটা? দ্বি-অরীয় মানে কয় দিক থেকে সমান দুই ভাগ করা যাবে বলতো? কয় দিক থেকে সমান দুই ভাগ করা যাবে? দুই দিক থেকে। দুই দিক থেকে, দুই দিক থেকে সমান দুই ভাগ করা যাবে। তবে শর্ত আছে, একটা শর্ত আছে। সত্যটা কি? সত্যটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা পেঁয়াজ, এটাকে দুই দিক থেকে সমান দুই ভাগ করা যাবে বললাম আমি, দুই দিক থেকে সমান দুই ভাগ করা যাবে, জাস্ট দুই দিক থেকে বললাম। তাহলে একদিক এভাবে কাটলাম, এ বরাবর এক ভাগ কাটলাম, আর একটা এমন বরাবর কাটতে হবে যে দুইটা কাটার মাঝখানে 90 ডিগ্রি কোণ হইতে হবে, সমকোণে কাটতে হবে। মানে এটা হচ্ছে একটা মনে করো জীব, এই যে মনে করো এটা হচ্ছে একটা জীব, তুমি এটাকে এই বরাবর কাটছো, সমান দুই ভাগ হয়েছে। এখন তুমি এই বরাবর কাটছো, তাও সমান দুই ভাগ হয়েছে, তবে এই কোণটা আর এই কোণটার মধ্যে 90 ডিগ্রি হইতে হবে। মানে দ্বি-অরীয় মানে দুই দিক থেকে এটাকে দুই ভাগ করা যাবে, দুই দিক থেকে সমান দুই ভাগ করা যাবে, তবে এ বরাবর কাটছো, আবার কাটতে হলে আরেকটা কাটতে হলে সেটা 90 ডিগ্রি কোণে, এটার সাথে 90 ডিগ্রি কোণ করে কাটতে হবে। তখন যদি সমান দুই ভাগ হয় তখন সেটা হচ্ছে দ্বি-অরীয় প্রতিসম, মানে সমকোণে কাটতে হবে। বুঝতে পারছি? সবাই বুঝছো? মানে দুইটা সত্য, দ্বি-অরীয় তো দুইটা সত্য, দুই দিক
দুদিক থেকে কাটবো। কে কথা বলতেছো ভাইয়া? বুঝতেছি না, তোমার এখানে নেট প্রবলেম। প্রস্থ বরাবর একবার। দৈর্ঘ্য বরাবরই কাটতে হবে, প্রস্থ বরাবর কাটা যাবে না। দোনোটাই দৈর্ঘ্য বরাবর কাটতে হবে, দোনোটাই দৈর্ঘ্য বরাবর কাটতে হবে লম্ব হবে। তাহলে লম্ব অক্ষ বরাবর দুইবার সমান 2 ভাগ করা যাবে, সমান 2 ভাগ করা যাবে, 2 ভাগ করা যাবে, 2 ভাগ। তবে তবে সমকোণে ভাগ করতে হবে, সমকোণে। 2 বার যে কাটবা, প্রত্যেকটা কাট একটা কাটের সাথে আরেকটা কাটার কোণ 90 ডিগ্রি হইতে হবে, তবে সমকোণে ভাগ করতে হবে। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো নাকি বলো? এই যে প্রতিসাম্যতা, এই জিনিসটা কি সবাই বুঝছো? তাহলে আরেকটা আছে হচ্ছে লাস্ট একটা আছে গোলীয় প্রতিসম। গোলীয় প্রতিসম, গোলীয় প্রতিসম হচ্ছে কি? এটা হচ্ছে একটা গোলাকার, এটা হচ্ছে একটা গোলাকার কোন জীব, গোলাকার একটা জীব। এটার কেন্দ্র বরাবর তুমি যদি রেখা টানো, কেন্দ্র বরাবর যে দিক থেকে রেখা টানো না কেন, দেখো এটা কেন্দ্র বরাবর এদিক থেকে টানলে এটা 2 ভাগে গেছে। আমি যদি এটার কেন্দ্র বরাবর উপর দিক থেকে কাটি, তাও সমান 2 ভাগ হবে। আমি যদি বলো কেন্দ্র বরাবর এই কেন্দ্র দিয়ে আমি যদি এই কোণা করি টানি, এই কোণা করি, তাও সমান 2 ভাগ হচ্ছে। তাহলে গোলীয় প্রতিসম হচ্ছে একটা জীবের কেন্দ্র বরাবর যে দিক থেকে ইচ্ছে কেন্দ্র দিয়ে যাইতে হবে, কেন্দ্র দিয়ে যাইতে হবে। কেন্দ্র ছাড়া অন্য দিক দিয়ে গেলে, দেখো এটা হচ্ছে কেন্দ্র, অন্য দিক দিয়ে গেছে, তাহলে কি সমান 2 ভাগ হয়েছে? এই ভাগটা বেশি গেছে, এই ভাগটা কম হয়ে গেছে। কেন্দ্র দিয়ে যাইতে হবে। দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, আমি যদি কেন্দ্র ছাড়া একটা ভাগ করি, তাহলে এই ভাগটা বেশি, এই ভাগটা বড়, এই ভাগটা ছোট। তাহলে গোলীয় প্রতিসম হচ্ছে একটা গোলাকার জীবের কেন্দ্র বরাবর কোন একটা রেখা টানলে, কেন্দ্র বরাবর যদি এটাকে কাটো, যে দিক থেকে ইচ্ছে দিক থেকে ভাগ করা যায়, তখন সেটা হচ্ছে গোলীয় প্রতিসম। এটা হচ্ছে প্রায় অরীয় প্রতিসমের মতো। অরীয় প্রতিসম মানে যে দিক থেকে ইচ্ছে দিক থেকে 2 ভাগ করা যাবে, এদিক থেকে টানো 2 ভাগ করা যাবে, এদিক থেকে টানো তাও 2 ভাগ হয়ে যাবে, এদিক থেকে টানো তাও 2 ভাগ হবে। তবে অরীয়টা হচ্ছে লম্বা জীবের ক্ষেত্রে, আর গোলীয়টা হচ্ছে গোলাকার হইলে। তাহলে এটা আর এটা প্রায় একই। সবাই কি বুঝছো? সবাই জি কি ভাইয়া বুঝছো নাকি বুঝছি। বলো? পারবো? সবাই পারবো? এই দুইটা টপিক কি ক্লিয়ার? সিলুম আর প্রতিসাম্যতা কি সবাই বুঝছো? এরপরে আজকে দেখো আর একটা টপিক পরে আমি ছুটি দিয়ে দিব। এই 3টা টপিক হচ্ছে বেসিক টপিক। এই 3টা টপিকের পরে আমরা পর্বগুলো পড়া শুরু করবো। প্রত্যেকদিন 2টা করে পর্ব করবো, বেশি দিন লাগবে না আমাদের। দেখো সবাই একটু দেখো। এখন পর্ব হচ্ছে ঘটন মাত্রা। এটা একদম সহজ একটা জিনিস। আমাদের ক্ষেত্রে চিন্তা করো। আচ্ছা আমাদেরটা একটু পরে বলি, শোনো। অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয়? অনেকগুলো কোষ মিলে যখন একই কাজ করে সেটাকে আমরা বলি টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি হয়? অঙ্গ। অঙ্গ। আর অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হয়? দেহ। আমাদের শরীরে তন্ত্র আছে। কেমন তন্ত্র? যেমন দেখো, পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। মনে করো শ্বসন তন্ত্র, আমাদের শরীরের শ্বসন তন্ত্র। তন্ত্র মানে কি? যেখানে অনেকগুলো অঙ্গ দিয়ে তৈরি হয়, অনেকগুলো অঙ্গ দিয়ে। শ্বসন তন্ত্রে কি কি আছে? দেখো, নাক আছে একটা অঙ্গ, ট্রাকিয়া বা শ্বাসনালী এটা একটা অঙ্গ, ফুসফুস 2টা এটা একটা অঙ্গ। তাহলে অনেকগুলো অঙ্গ মিলে আমাদের শ্বসন তন্ত্র। আমাদের পরিপাক তন্ত্র, মনে করো পরিপাক তন্ত্রে কি আছে? মুখ আছে, অন্ননালী আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে, বৃহদান্ত্র আছে, অগ্নাশয় আছে, যকৃৎ আছে। এই সবগুলো পরিপাক কাজ করতেছে। তাহলে পরিপাক তন্ত্রে অনেকগুলো অঙ্গ আছে কিনা? নাই। ধরো তন্ত্রটার নাম হচ্ছে পরিপাক তন্ত্র। দেখো পরিপাক তন্ত্র, এই পরিপাক তন্ত্রে কি কি অঙ্গ আছে? দেখো পরিপাক তন্ত্রে কি কি অঙ্গ আছে? মুখ আছে, অন্ননালী আছে, পাকস্থলী আছে। দেখো পাকস্থলী আছে,
তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত আছে, এগুলো সব এক একটা অঙ্গ। আমার কথাটা কি বুঝতেছো সবাই? সবাই কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র। আর এই অঙ্গগুলো কি দিয়ে তৈরি হয়? অনেকগুলো টিস্যু দিয়ে। অনেকগুলো টিস্যু দিয়ে কেন দেখো, মনে করো যে কোনো একটা অঙ্গ নাও, এখান থেকে যে কোনো একটা অঙ্গ, মনে করো পাকস্থলী অঙ্গটা, এটা একটা অঙ্গ, পাকস্থলী কমন একটা অঙ্গ। এই যে এটা হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলী, এই পাকস্থলীটা 5 লেয়ার, আমাদের পাকস্থলীটা এরকম 5টা স্তর বিশিষ্ট, 5 স্তর। আচ্ছা, এই যে এই স্তরটা গঠিত হইতে অনেকগুলো কোষ লাগছে না? এই স্তরটা, প্রত্যেকটা স্তর আলাদা আলাদা, প্রত্যেকটা স্তর কিন্তু একরকম না, এক একটা স্তর এক এক রকম, এবং এক একটা স্তরের এক একটা কাজ আছে। তাহলে দেখো তো, বাইরের স্তর যেটা সবচেয়ে বাইরের স্তর, এটার মধ্যে কতগুলো কোষ আছে কিনা নাই? বাইরের স্তরটাকে একটা কোষ দিয়ে তৈরি হয়েছে না অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়েছে? দেখো পাকস্থলীর এটা হচ্ছে সবচেয়ে বাইরের স্তর, সেখানে কি অনেকগুলো কোষ লাগছে না? তাহলে পাকস্থলী হচ্ছে একটা অঙ্গ, এই অঙ্গ তৈরি হইতে এ দেখো কতগুলো কোষ, এই কোষগুলা মিলে, এই কোষগুলা মিলে একটা টিস্যু, এটা একটা টিস্যু। দ্বিতীয় লেয়ারটা তৈরি করতে, দ্বিতীয় স্তরটা তৈরি করতে আবার এখানে কতগুলো কোষ লাগছে, আবার কতগুলো টিস্যু লাগছে। তৃতীয়টা স্তরটায় আবার কতগুলো কোষ লাগছে, মানে আবার কতগুলো টিস্যু। তাহলে অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি হয়, ঠিক না? বুঝতেছো ভাইয়া কথাগুলো কি বুঝতেছো? জি স্যার। জি স্যার। তাহলে অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ। আর টিস্যু গঠিত হয় কি দিয়ে? অনেকগুলো কোষ দিয়ে, অনেকগুলো কোষ দিয়ে। তাহলে আমাদের শরীরে তন্ত্র আছে কিনা নাই? আমাদের শরীরে তন্ত্র আছে কিনা নাই? স্যার আছে। আছে। যেমন কি পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র। একটা তন্ত্র কি কঙ্কাল একটা তন্ত্র। অর্গান দিয়ে তৈরি, নাকি অনেকগুলো অর্গান দিয়ে তৈরি, অনেকগুলো অঙ্গ দিয়ে তৈরি? অনেকগুলো অর্গান দিয়ে তৈরি। কিছু কিছু জীব আছে জানো, কিছু কিছু জীব আছে তাদের শরীরে অঙ্গ আছে, অনেকগুলো অঙ্গ মিলে আর কোনো তন্ত্র নাই। অনেকগুলো অঙ্গ, যে যে অঙ্গটা যার যার মতো কাজ করে, সবাই মিলে একটা কাজ করে না। যেমন পরিপাক তন্ত্র, মানে এই সবগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র গঠন করে, একটা কাজই করে, পরিপাক কাজটা করে, হজমের কাজটা করে। সবাই মিলে হজম কাজে নিয়োজিত। তাহলে সবাই মিলে যখন হজম কাজে নিয়োজিত হয়েছে তখন সেটাকে আমরা বলি পরিপাক তন্ত্র। তাহলে এখন দেখো ভাইয়া, একটু খেয়াল করো, পৃথিবীতে কিছু কিছু প্রাণী আছে যাদের শরীরে শুধু কোষ আছে, অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠিত হয় না। পৃথিবীতে কিছু কিছু প্রাণী আছে যাদের শরীরে অনেকগুলো কোষ আছে, কিন্তু অনেকগুলো কোষ মিলে, যখন আমরা জানি টিস্যু কখন বলি, অনেকগুলো কোষ মিলে যখন একটা কাজ করে। যেমন এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে গাছের মূল। এই যে দেখো কতগুলো কোষ আঁকছি আমি, এই কোষগুলা, এই যে কতগুলো কোষ আঁকছি একদম গাছের পাতা পর্যন্ত। মূল পানি শোষণ করে, মূল পানি শোষণ করে, আর এই কোষগুলা এই পানিগুলাকে পাতায় দিয়ে আসে। সবগুলো কোষ, এই কোষটা পানি, এ দেখো মূল পানি শোষণ করে একে দিল, এই কোষটা পানি ওকে দিল, ও ওকে দিল, ও ওকে দিল, এভাবে যেতে যেতে পানিগুলো একসময় পাতায় চলে যায়। তাহলে সবগুলো কোষ মিলে কি কাজ করছে? পানি পরিবহন করছে। তাহলে সবগুলো কোষকে আমরা একসাথে বলবো টিস্যু। অনেকগুলো কোষ মিলে যখন একটা কাজই করে। কিছু কিছু জীব আছে, যেই জীবগুলার মধ্যে অনেকগুলো কোষ মিলে কখনো একটা কাজ করে না, মানে প্রত্যেকটা কোষ আলাদা আলাদা কাজ করে, মানে কোষগুলা জুটিবদ্ধ হয়ে একটা নির্দিষ্ট কাজ করে না, টিস্যু গঠন করে না। তাহলে তাদেরকে বলি আমরা, তাদেরকে বলি হচ্ছে আমরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। কিছু কিছু জীব আছে, যে সকল জীবে অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠন করছে, কিন্তু টিস্যুগুলার অঙ্গ গঠন করে নাই। ওদের শরীরে শুধু টিস্যু আছে, কিন্তু অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ তৈরি হয় নাই। তাদেরকে বলা হয় টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। আবার কিছু কিছু জীব আছে যাদের শরীরে অনেকগুলো কোষ মিলে টিস্যু, টিস্যুগুলো মিলে অঙ্গ তৈরি হয়েছে, যাদের শরীরে অঙ্গ আছে কিন্তু তন্ত্র নাই, তারা হচ্ছে অঙ্গ মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী, অঙ্গ মাত্রার। কিছু কিছু প্রাণী আছে যাদের, যেমন আমরা, যাদের অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র গঠিত হয়, তাহলে তন্ত্র মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী, তন্ত্র মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। সবাই কি বুঝছো ভাইয়া এই কথাটা?
এই জিনিসটা কি সবাই বুঝছো? জি ভাই ওকে, দেখো এখন আমি একটা চার্ট লিখতেছি, সবাই একটু দেখো, খুবই মনোযোগ সহকারে দেখবা এই কথাটা, এই জিনিসগুলো একটু খুবই মনোযোগ সহকারে দেখো। শেষ, আমরা শেষের দিকে চলে আসছি। প্রাণী জগতের 9টি পর্ব, 9টি পর্ব। তারপরে আজকে পড়াইছিলাম সিলুম, তারপরে কি পড়াইছি? প্রতিসাম্যতা। আচ্ছা, এখান থেকে লিখি 9টি পর্ব, তারপরে হচ্ছে সিলুম, তারপরে হচ্ছে প্রতিসাম্যতা, তারপরে হচ্ছে আর কি পড়াইছি? ঘটন মাত্রা। ওকে, সবাই একটু দেখো, প্রথম 3টা পর্বের সিলুম নামক গহ্বরটা প্যারেনকাইমা এবং মেসেনকাইমা কোষ দিয়ে ফিল আপ। তাহলে দেখো, 1 নাম্বার পর্বের নাম হচ্ছে পরিফেরা, পরিফেরা। 2 নাম্বার পর্বের নাম হচ্ছে নিডারিয়া, পরিফেরা নিডারিয়া। 3 নাম্বার পর্বের নাম হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। এই 3টা পর্বের প্রাণীদের, এই 3টা পর্বের প্রাণীদের সিলুম নামক গহ্বর নাই, তাহলে এরা অ্যাসিলুমেট, অ্যাসিলুমেট, এটাও অ্যাসিলুমেট, এটাও অ্যাসিলুমেট। সবাই কি বুঝছো? ক্লিয়ার? জি ভাইয়া, জি বুঝছি। 4 নাম্বার পর্বের প্রাণীদের নাম হচ্ছে নেমাটোডা, 4 নাম্বার পর্ব নেমাটোডা। পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথাস, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথাস। শেষ। এই 3টার সিলুম নামক গহ্বর নেই, তার মানে ওরা অ্যাসিলুমেট, এ ফর অ্যাবসেন্ট। সিলুম গহ্বরটা নাই কারণ ওই গহ্বরটা প্যারেনকাইমা এবং মেসেনকাইমা কোষ দিয়ে ফিল আপ হয়ে গেছে, প্যারেনকাইমা ও মেসেনকাইমা কোষ দ্বারা। নেমাটোডা 4 নাম্বার পর্ব, এটার মধ্যে সিলুম গহ্বরটা আছে কিন্তু পেরিটোনিয়াম পর্দাটা চারদিকে নাই, সম্পূর্ণভাবে নাই, একদিকে আছে আরেক দিকে নাই। তাহলে এটা হচ্ছে সিওডোসিলুমেট প্রাণী। এই পর্বের প্রাণীগুলো হচ্ছে সিওডোসিলুমেট। বুঝছো সবাই? বুঝছো? আচ্ছা, 5 নাম্বার পর্বের নাম হচ্ছে, 5 নাম্বার পর্বের নাম হচ্ছে মলাস্কা। 6 নাম্বার হচ্ছে, এগুলো মনে রাখার একটা উপায় আছে, 5 থেকে এম ডাবল এ, তাহলে অ্যানেলিডা, অ্যানেলিডা। 7 নাম্বার পর্বের নাম হচ্ছে ডাবল এ, বলছি এম ডাবল এ। 7 নাম্বার পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, ইসি, এম ডাবল এ ইসি। 8 নাম্বার একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। 9 নাম্বার সি, করডাটা। এ 5 থেকে শুরু করে এম ডাবল এ ইসি, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, করডাটা। এদের সিলুম গহ্বরও আছে, পেরিটোনিয়াম পর্দাও আছে। ইউ মানে প্রকৃত, এরা প্রকৃত সিলুমেট, এরাও প্রকৃত সিলোমেট। এই যে দেখো, অ্যানিলিডাটাও প্রকৃত, এটাও প্রকৃত, এটাও প্রকৃত, এটাও প্রকৃত। সবাই কি বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? বুঝছো? তাহলে কোন 3টা পর্বের সিলুম গহ্বরটা নাই? জি ভাইয়া। পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথাস। 2 পি মাঝখানে নিডারিয়া, 2 প মাঝখানে দন্তান্ন, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথাস। শেষ। এখন আসো প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা আসো। 1 নাম্বার পর্বের প্রাণীগুলোকে কোনোভাবে 2 ভাগ করা যাবে না, তাহলে এটা হচ্ছে অপ্রতিসম, অপ্রতিসম, অপ্রতিসম। 2 নাম্বার পর্বের প্রাণীদেরকে তুমি ইচ্ছা মতো যে দিক থেকে ইচ্ছে দিক থেকে ভাগ করতে পারবা। ইচ্ছা মতো ভাগ করা গেলে সেটাকে আমরা কি বলি? অরীয় প্রতিসম। 1 নাম্বার পর্বের প্রাণীগুলো অপ্রতিসম, 2 নাম্বার পর্বের প্রাণীগুলো অরীয়, যে দিক থেকে ইচ্ছে দিক থেকে 2 ভাগ করা যায়। আর 3 নাম্বার পর্বের প্রাণীগুলো বলো, এগুলো হচ্ছে দ্বিপার্শ্বীয়,
দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে এক দিক থেকে দুই ভাগ করা যায়। 4 নাম্বার সেম দ্বিপার্শ্বীয়, 5 নাম্বার সেম দ্বিপার্শ্বীয়, 6 নাম্বার সেম দ্বিপার্শ্বীয়, 7 নাম্বার সেম দ্বিপার্শ্বীয়, 8 নাম্বার একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা পর্বের প্রাণী হচ্ছে তারা মাছ। তারা মাছকে 5 দিক থেকে ভাগ করা যায়, তার মানে কি পঞ্চ ওরীয়, 5 দিক থেকে ভাগ করা যায়, পঞ্চ ওরীয়। 9 নাম্বার পর্ব আমরা মানুষ, তাও দ্বিপার্শ্বীয়। এবার বলি শোনো, 1 নাম্বার অপ্রতিসম, 2 নাম্বার অরীয়, আর 8 নাম্বার 1 2 8 প্রতিসাম্যতার মধ্যে মনে রাখবা 1 2 8। 1 নাম্বার অপ্রতিসম, 2 নাম্বার অরীয়, 8 নাম্বার পঞ্চরীয়, আর বাকি সবাই দ্বিপার্শ্বীয়। 1 নাম্বার পর্ব কি বলছি? অপ্রতিসম। 2 নাম্বার কি বলছি? অরীয় প্রতিসম। 8 নাম্বার কি বলছি? পঞ্চরীয় প্রতিসম। পঞ্চ একটা সেকেন্ড লাইনে থাকো, একটা সেকেন্ড। দেখো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে নাকি বলো? হ্যালো? জি ভাইয়া। ওকে, আর 2 মিনিট, আর 2 মিনিট পরে শেষ করে দিব। 1 নাম্বার পর্বের প্রাণীগুলো অপ্রতিসম, 2 নাম্বার অরীয়, বাকি সবাই দ্বিপার্শ্বীয়, শুধু 8 নাম্বার পঞ্চরীয়। এখানে আমরা 5 নাম্বারটাকে একটা স্টার দিয়ে রাখবো। 5 নাম্বারটা কেন পরে বলবো, 5 নাম্বারটাকে একটা স্টার দিয়ে রাখবো কেন সেটা আমি পরে বলতেছি। এবার আসো গঠন মাত্রা। 1 নাম্বার পর্বের প্রাণীগুলা শুধু কোষ থাকে, কোনো টিস্যু থাকে না, শুধু কোষ থাকে, তাহলে এটা হচ্ছে কোষীয় মাত্রা। কোষীয় মাত্রা। 2 নাম্বার পর্বের প্রাণীগুলার টিস্যু থাকে, এর হচ্ছে টিস্যু মাত্রা। টিস্যু মাত্রা। আর 3 4 তারপর হচ্ছে 5, 3 4, এটা হচ্ছে 3, তারপর হচ্ছে এটা হচ্ছে 2 3 4, তারপর হচ্ছে কত 5 6 7 8 9। বাকি সবার ক্ষেত্রে, ও সরি, 3 নাম্বারটাতে অঙ্গ থাকে, প্রথমটাতে কোষ, পরেরটাতে টিস্যু, পরেরটাতে অঙ্গ, আর বাকি সবার ক্ষেত্রে তন্ত্র। তাহলে আমি যদি বলি যে 1 নাম্বার পর্ব এটা হচ্ছে কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী, 2 নাম্বার টিস্যু মাত্রার, 3 নাম্বার অঙ্গ মাত্রার, বাকি সবাই তন্ত্র মাত্রার। তন্ত্রের বাইরে তো আর কিছু নেই, বাকি সবাই তন্ত্র মাত্রার। তবে এখানে একটা কথা লেখা আছে, কথা আছে, টিস্যু মাত্রা হইলে তোমরা বলবো যে কোষ, কোষটা আগে লিখে দিবা। অঙ্গ হইলে টিস্যুটা আগে লিখে দিবা। দেখো, অঙ্গ তৈরি হয় টিস্যু দিয়ে, তাহলে টিস্যু অঙ্গ গঠন মাত্রার বিশিষ্ট প্রাণী, কোষ টিস্যু গঠন মাত্রার বিশিষ্ট প্রাণী। কোষ টিস্যু লেখার দরকার নাই, আচ্ছা লিখলেও লিখিও, কোষ টিস্যু গঠন মাত্রার প্রাণী, আর বাকি সবার ক্ষেত্রে তন্ত্র গঠিত অঙ্গ দিয়ে, অঙ্গ তন্ত্র মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। দেখো, প্রথম পর্বের প্রাণীগুলোতে, 1 নম্বর পর্বের প্রাণীগুলোতে শুধু কোষ থাকে, টিস্যু থাকে না, তাহলে এটা হচ্ছে কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। পরের গুলোতে টিস্যু থাকে, তাহলে এটা হচ্ছে টিস্যু মাত্রা। টিস্যু মাত্রার বলার সময় কোষ কথাটা আগে লিখবা, কোষ টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। এরপর একটা হচ্ছে অঙ্গ গঠন করে, অঙ্গ মাত্রার, তাহলে টিস্যু দিয়ে অঙ্গ তৈরি হয়েছে, তাহলে টিস্যু অঙ্গ মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। আর বাকি সবাই হচ্ছে অঙ্গ তন্ত্র মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী, বাকি সবার ক্ষেত্রে তন্ত্র থাকে। তাহলে কোষ টিস্যু অঙ্গ, বাকি সবগুলোতে তন্ত্র। পরিফেরা, নিডারিয়া, প্লাটিয়াল মেন্টাস, 3টা পর্ব অ্যাসিলোমেট শেষ। পরিফেরা, নিডারিয়া, প্লাটিয়াল মেন্টাস, 2 পয়ের মাঝখানে, 2 পয়ের মাঝখানে দন্তান্ন, পরিফেরা, নিডারিয়া, প্লাটিয়াল মেন্টাস। নেমাটোডা, এরপর আবার দন্তান্ন, নেমাটোডা, এটা হচ্ছে সিওডোসিলোমেট। এরপর এগুলো কেমনে মনে রাখবা, MAAEC, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, করডাটা, সবগুলোতে সিলোম আছে, ইউসিলোমেট। প্রতিসাম্য মনে রাখবো 1 2 8, 1 হচ্ছে অপ্রতিসম, 2 হচ্ছে অরীয় প্রতিসম, 8 হচ্ছে পঞ্চরীয়, আর বাকি সবাই দ্বিপার্শ্বীয়। 1 2 8 মনে রাখবো। গঠন মাত্রার ক্ষেত্রে প্রথমটা কোষ, পরেরটা টিস্যু, পরেরটা অঙ্গ।
কোষ, টিস্যু, অঙ্গ, বাকিগুলো সব তন্ত্র। বুঝতে পারছে? এ পর্যন্ত কি সবাই বুঝছো? এখানে আমরা 5 নাম্বারটাতে একটা স্টার দিয়ে রাখছি, 1 নাম্বারটাতে একটা স্টার দিয়ে রাখছি। এগুলো একটু কারণ আছে, কারণগুলো বলবো আমি। 1, 5 এই দুটোর মধ্যে আমি একটা স্টার দিয়ে রাখছি। 8 নাম্বারটা তো স্টার দাও, 1, 5, 8 এগুলোতে স্টার দিয়ে রাখছি। কেন? নেক্সট ক্লাসে বলবো। নেক্সট ক্লাস থেকে আমরা দুইটা দুইটা করে পর্ব করবো। নেক্সট ক্লাসে দুইটা, এরপরে ক্লাসে দুইটা, এরপরে ক্লাসে দুইটা, এরপরে ক্লাসে দুইটা, এভাবে দুইটা দুইটা করে পর্ব পড়ে আমরা ক্লাসগুলো শেষ করে দিব। তাহলে আজকে যতটুকু পড়াইছি সব কিছু কি তোমরা বুঝছো? সবাই সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। কারো যদি কোনো কিছুতে কনফিউশন থাকে তোমরা ভিডিওটা আবার দেখবা, আমি ভিডিওটা দিব। আর একটা কথা বলি, তোমরা বইতে তাহলে কি কি পড়বা? 3 পৃষ্ঠায় দেখবা সংগঠন ক্রমমাত্রা একটা কথা আছে, সংগঠন ক্রমমাত্রা 3 পৃষ্ঠা, 3 নাম্বার পৃষ্ঠায়। তাহলে তোমাদের পড়ার টপিক হচ্ছে 3 নাম্বার পৃষ্ঠায় সংগঠন। দেখা যাচ্ছে লেখা? সংগঠন ক্রমমাত্রা, এগুলো হচ্ছে SW পড়া। যেমন কোষীয় অঙ্গ, অঙ্গতন্ত্র, এই সংগঠন ক্রমমাত্রা, এটা একটা পড়বা। তারপরে হচ্ছে এরপরে যাবা হচ্ছে 5 নাম্বার পৃষ্ঠায়। 5 নাম্বার পৃষ্ঠায় পাবা হচ্ছে প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা পড়বা। আর এরপরে আসা হচ্ছে 7 নাম্বার পৃষ্ঠায় সিলুম পাবা। 7 নাম্বার পৃষ্ঠায় সিলুম, এই জিনিসগুলো পড়বা। আমি এমনি এই জিনিসগুলোর উপর নোট দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক তাহলে। আশা করি তোমরা বুঝছো। কারো কোনো প্রশ্ন আছে? সবাই ভাইয়া বুঝছো? জুলজি ভাইয়া জুলজি বই কি গাজী আজমলটা কিনবো? জি, গাজী আজমল, এরকম একটা রয়্যাল বেঙ্গল টাইগার ওয়ালা বই আছে, গাজী আজমল, এটা পড়বা। সবাই কি বুঝছো? আমাদের হাতে আর আর আমরা কিছু পড়াবো না আজকে।